দিল্লি ভারতের হৃদয়, যে শহর কখনো ঘুমায় না, সেই শহরই আজ থমকে দাঁড়ালো একের পর এক বিস্ফোরণে। পাকিস্তানি জঙ্গিদের নেটওয়ার্ক ভারতের হৃদয়ে ঢুকে ভারতের মধ্যে বিস্ফোরণ ঘটালো। দিল্লির দিলে সন্ত্রাস, যে লালকেল্লা থেকে প্রতি স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেই লালকেল্লার কাছেই বিস্ফোরণ। চিৎকার, দৌড়, ধোঁয়া আর মানুষের আতঙ্ক, এমনই দৃশ্য দেখা গেল ভারতের রাজধানী দিল্লিতে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে কয়েক সেকেন্ডের বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি, কারা ছিল এর পেছনের মাস্টার মাইন্ড কে, এবং যাকে আমরা আমাদের বন্ধু ভেবেছিলাম সেই দেশে আজ আমাদের সাথে সবচেয়ে বড় শত্রুতা করলো, সেটা কোন দেশ, এবং কেন ভোটের আগেই এইরকম টেররিস্ট অ্যাটাক ঘটছে, এর পেছনে কি লুকিয়ে আছে কোনো রাজনৈতিক খেলা? সেই অজানা তথ্য নিয়ে, যেসব তথ্য মানুষও জানে না, সেই নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, ক্যামেরায় নয়ন, বাস্তবতা বড় কঠিনের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের ভিডিও। 10ই নভেম্বর 2025। অন্যান্য দিনের মতন আজকের দিনটাও ছিল সাধারণ। মানুষ রাস্তার পাশে কেনাকাটা করছে, কেউ অফিস যাচ্ছে এবং বাচ্চারা খেলাধুলা করছে, কিন্তু 1 মিনিটে সব কিছুই বদলে গেল। সেই সাধারণ দিনটা রাত পোহাতে পোহাতে হয়ে গেল এক অসাধারণ রাত, আর সাধারণ থাকলো না। দিল্লিতে এক I-20 গাড়ি ধীরে ধীরে লালকেল্লার দিকে এগিয়ে যায়। হ্যাঁ, এটা সেই লালকেল্লাই যেখানে স্বাধীনতা দিবস দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তৃতা দেন। যখন গাড়িটি নেতাজি সুভাষ মার্কেটের ট্রাফিকে দাঁড়ায়, তখনই এক জোরালো বিস্ফোরণ ঘটে, আর এই জোরালো বিস্ফোরণে 9 জনের মৃত্যু হয় এবং 14 জন আহত। অপারেশন সিন্দুরের প্রতিশোধ বা বদলা নেয়ার জন্য পাকিস্তানি আতঙ্কবাদীরা ভারতবর্ষে এক বিশাল বড় জাল বিছিয়েছে, আর এই দিল্লির বিস্ফোরণ তারই একটি অংশ। পাকিস্তানি সাপোর্টেড দুটি টেররিস্ট অর্গানাইজেশন জেশে মোহাম্মদ আর লস্কর তৈবা দ্বারা সংগঠিত এক বিশাল বড় প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করেছিল আমাদের ভারতের বুকে এক বিশাল বড় বিস্ফোরণ ঘটানোর জন্য। কিন্তু আমাদের ভারতের সিকিউরিটি এজেন্সির দিনরাত এক করা মেহনতের দ্বারা একটু উপরে বেঁচে গেছে। হ্যাঁ, আমরা এই একটুও চাই না, আমরা ছোটোখাটো বিস্ফোরণও চাই না, কিন্তু আমাদের ভারতবর্ষের সিকিউরিটি এজেন্সি পুরো দমে তারা চেষ্টা করে এইসব কিছু আটকানোর জন্য। তাই তাদেরকে আমরা স্যালুট জানাই এবং তাদেরকে জয় হিন্দ আপনারা সবাই কমেন্টে লিখুন। চলুন নেক্সট অধ্যায় দেখে নিই এই দিল্লির বিস্ফোরণ কিভাবে প্ল্যান করা হয়েছিল। এই টেররিস্টরা ভারতে একটা বিশাল বড় অ্যাটাকের প্ল্যান করেছিল। দিল্লির এই বিস্ফোরণ তো তার একটা অংশ মাত্র। চলুন এক এক করে জেনে নিই। দিল্লির এই বিস্ফোরণের কিছুক্ষণ আগে একটা অপারেশনের কথা সামনে আসে, যেখানে কাশ্মীর, হরিয়ানা ও উত্তরপ্রদেশ থেকে 8 জনকে ভারতীয় সিকিউরিটি এজেন্সি গ্রেপ্তার করে এবং এই 8 জনের সাথে প্রায় 3000 কিলো RDXও উদ্ধার করে। ভাবুন, অলমোস্ট 3000 কেজি। পুলওয়ামায় যে এত বড় বিস্ফোরণ হয়েছিল, সেখানে মাত্র 80 কেজি RDX লেগেছিল, আর পুলিশ এদের কাছ থেকে তল্লাশি চালিয়ে 3000 কেজি বাজেয়াপ্ত করেছে RDX। মানে ভাবুন একবার। আর এই যাদের এই 8 জনকে গ্রেপ্তার করেছে, এদের মধ্যে 4 জন আবার ডাক্তার, যে ডাক্তার যাদের মানুষের সেবা করা, মানুষকে সেবা শুশ্রূষা দিয়ে ভালো করে তোলার দায়িত্ব, যারা এই শপথ নেয়, তারাই মানুষকে মেরে ফেলার পুরো পরিকল্পনা করছিল। আর এই 4 ডাক্তারের ডাইরেক্ট লিঙ্ক ছিল পাকিস্তান টেররিস্ট সংগঠনের সাথে। ফরিদাবাদের এক ডক্টর মুজিবুল গানায়ের ঘর থেকে প্রায় 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, পিস্তল, রাবার বার, রাইফেল ও রিমোট কন্ট্রোল ও টাইমার উদ্ধার করেছে। এবং এর সাথে আরও এক ডাক্তার আদিল আহমেদ, যিনি পুলওয়ামায় ডাক্তারি করেন,
তার সাথে এই দিল্লির ঘটনার লিঙ্ক খুঁজে পাওয়া গেছে, কানেকশন খুঁজে পাওয়া গেছে ভারতীয় ইনভেস্টিগেটর দ্বারা। আর একজন ডাক্তার উমর মোহাম্মদ, যিনি এই দিল্লির দুর্ঘটনাটা ঘটিয়েছে, এই উমর মোহাম্মদের সাথে ডক্টর আদিল ও ডক্টর মুজবুলের একটা লিঙ্ক আপ ছিল। তাই এই 10ই নভেম্বর যখন মুজবুল ও ডক্টর আদিল আমাদের ভারতীয় সিকিউরিটি ফোর্স বা সিকিউরিটি এজেন্সির কাছে ধরা পড়ে যায়, তখন ডক্টর উমর মোহাম্মদ বুঝতে পেরে যায় তাকেও ধরা পড়তে হবে, তাকেও আমাদের ভারতীয় সিকিউরিটি এজেন্সি ধরে নেবে। তাই সে প্যানিক হয়ে সে যখন দিল্লির ওই লালকেল্লার দিকে রওনা হয় এবং সেখানে সুভাষ মার্কেটের পাশে সেই অ্যামোনিয়া নাইট্রেট ব্লাস্ট করে দেয়, কারণ তিনি এটা ভেবে নেয় যে দিল্লির লালকেল্লা না হোক, ভারতের কিছু মানুষকে তো আমি মারতে পারলাম, তাদের তো ক্ষতি করতে পারলাম, এই ভেবেই তিনি ব্লাস্ট করে দেয়। তবুও ভারতীয় সিকিউরিটি এজেন্সিকে কিছু হলেও তো ক্রেডিট দিতেই হয়, কারণ তারা দিল্লির ব্লাস্ট কিন্তু রুখতে পারেনি ঠিকই, কিন্তু তাদের কাছে সঠিক খবর ছিল এবং তারা দিল্লিতে তল্লাশি চালাচ্ছিল। এই দুর্ঘটনা হওয়ার 7 ঘন্টা আগে দিল্লির লালকেল্লা এরিয়াতে হাই অ্যালার্ট জারি হয়েছিল। এই বিস্ফোরণকে আটকাতে পারেনি ঠিকই, কিন্তু আরও যে বাকি 3 জন টেরারিস্টকে ধরে তাদের কাছ থেকে 3000 কেজি RDX বাজেয়াপ্ত করেছে, তার ফলে একটা বিশাল বড় অ্যাটাক, বিশাল বড় বিস্ফোরণের হাত থেকে ভারত বেঁচে গেছে। এবার আপনার মনে প্রশ্ন আসবে কি পাকিস্তান থেকে আমাদের ভারতে সাহায্য কিভাবে পাঠাচ্ছে, চলুন সেটাই দেখব নেক্সট অধ্যায়ে। লস্কর তাইবার সিনিয়র কমান্ডো সাইফুল সেফ একটি র্যালিতে স্টেটমেন্ট দিয়েছে কি হাফিজ শেহজাদ চুপ করে বসে নেই, ভারতকে তার কড়া জবাব দেবে, তারই পরিকল্পনা চলছে এবং সেটি হবে থ্রু বাংলাদেশ। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে বাংলাদেশ তো আমাদের বন্ধু, আমাদের বন্ধুর দেশ, তাহলে বাংলাদেশ আমাদের সাথে শত্রুতা করছে কেন? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে চলছে এখন বিশাল বড় উতাল পেতাল। শেখ হাসিনা যাওয়ার পর সেখানকার সাময়িকভাবে টেম্পোরারি সরকার গঠে ইউনিস সরকার। তাই 2026 ফেব্রুয়ারি মাসে ভোট আছে, তাই ইউনিস সরকার আবার তার সরকার গড়তে মরিয়া হয়ে পড়েছে। আর আপনারা তো জানেন ভোট জিততে গেলে কী লাগে? টাকা। আর এই টাকা তাহলে আসবে কোথা থেকে? এই টাকা দিচ্ছে চীন। চীন এখন বাংলাদেশের উপরে প্রচুর ইনভেস্ট করছে, তাদের ফান্ড দিচ্ছে, তাদের অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করছে। ইনফ্যাক্ট বাংলাদেশের একটি এয়ারবেস যেটি একবারে পুরো শেষের মুখে ছিল, সেইটাকে এখন চীন বহুত টাকা সেখানে ফান্ড করে সেই এয়ারবেসকে রিভাইভ করছে। কিন্তু কেন জানেন? এই এয়ারবেসটি ভারত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আর চীনের পরিকল্পনা তো আপনারা জানেন, চীন ভারতের নর্থ ইস্ট দখল করার জন্য ভারতের পার্শ্ববর্তী দেশগুলিতে তাদেরকে সাহায্য করে তাদের বন্ধুত্ব পাতিয়ে ভারতের উপর আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু এবার ভেবে দেখেছেন পাকিস্তান থেকে বাংলাদেশ কি পাবে? দেখুন, পাকিস্তানের নিজেদেরই খাওয়ার টাকা নেই, নিজেদেরই রুটি কেনার টাকা নেই, তারাই চীনের কাছ থেকে সবসময় ভিক্ষা মাগে। তাহলে পাকিস্তান কিভাবে সাহায্য করবে? এখানেই লুকিয়ে আছে এক বিশাল বড় মাস্টার মাইন্ড। দেখুন, চীন পাকিস্তানকে টেররিস্ট এইসবের জন্য সাহায্য করে, তাই পাকিস্তান বাংলাদেশকে সাহায্য নিয়ে সেখানে টেররিস্ট তৈরি করে বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দেবে। পশ্চিমবঙ্গ থেকে সেই টেররিস্টটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাবে এবং এই দিল্লির মতন টেররিস্ট অ্যাটাকের মতন ঘটনাগুলিকে আঞ্জাম দেবে। দেখুন, একটা পরিবারে, ধরুন আপনার পরিবারে যদি আপনার বউ বা মা বা বাবা এদের সাথে যদি আপনার সবসময় ঝামেলা ঝগড়াঝাটি লেগে থাকে, তাহলে কি আপনি আপনার বাইরের কাজে ফোকাস করতে পারবেন? উত্তরটা হচ্ছে না, কারণ আপনার ঘরেরই প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, সেইটাই আমার মাথায় ঘুরছে সবসময়। তো আপনি বাইরে কি করে ফোকাস করবেন? বাইরের কাজ কিভাবে করবেন? বাইরে আপনি কিভাবে আরও নিজেকে উন্নতি করবেন? আর এটাই চাই চীন। এই ফন্দি এঁটেছে চীন, কারণ চীন জানে ভারতকে ডেভেলপ করতে দিয়ে যাবে না। তাই ভারতের মধ্যে যদি বারবার টেররিস্ট অ্যাটাক করানো যায়, তাহলে সেখানে পার্টির মধ্যেই নেতাদের মধ্যেই ঝামেলা লেগে থাকবে। তাহলে তারা ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি কখনো হতে পারবে না। এই তাদের মাস্টার মাইন্ড, এই তাদের মাস্টার স্ট্রোক পাকিস্তান, বাংলাদেশ আর চীন। দ্য ফ্যামিলি ম্যান সিরিজের একটা ডায়লগ আছে, হামকো 1000 বার জিतना पड़ता है, उन लोगों का सिर्फ एक बार ही जीतना पड़ता है। মানে বুঝতে পারছেন তো যে আমাদের ভারতীয়
সিকিউরিটি এজেন্সিকে হাজার হাজার বার জিততে হয়, কিন্তু তারা এই টেরারিস্ট বা আতঙ্কবাদীরা একবার জিতে গেলেই সেটা নিয়ে আমাদের দেশে হাঙ্গামা তৈরি হয়। তখন জনগণ সরকারের দিকে আঙুল তুলে, তখন জনগণ এই সিকিউরিটি এজেন্সির দিকে আঙুল তুলে, তাদের দুর্বলতা, তাদের কাজের দিকে আঙুল তুলে। ঠিক আছে, আঙুল তোলা ঠিক আছে, ডেমোক্রেসি ড্রেস আপনি পছন্দ করতেই পারেন, কিন্তু এই টেরারিস্ট অ্যাটাকের কি কোনো শেষ আছে? মানে এটা কি পুরোপুরিভাবে খতম করা যাবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, করা যাবে, যদি অপারেশন সিন্দুরের মতন এই রকম অপারেশন করে টেরারিস্টদের উপর বার অনবরত আঘাত করা যায়। এদের উপযুক্ত জবাব দিতে হবে, এদের ভালো ভাষায় হবে না, এদের ঘাঁটিগুলোকে একটাকে গুঁড়িয়ে ফেলতে হবে, কুকুরের মতন তাড়িয়ে এদের মারতে হবে, আর এদেরকে যারা সাহায্য করে তাদেরকেও ভেঙে গুঁড়িয়ে ফেলতে হবে, না হলে নয়তো এরা বারবার এরকম আমাদের দেশে অ্যাটাক করতেই থাকবে। এই রকম চুলুক চালুক এদের কখনোই শেষ হবে না। এদের এমন শাস্তি দিতে হবে যাতে এদের ভবিষ্যৎ প্রজন্ম ভয় পায় এইসব কাজ করতে। বিগত কয়েক বছরে ভারতের টেরারিস্ট অ্যাটাক দিনে দিনে বেড়েই চলছে। ঠিক ভোটের আগেই এরকম এক টেরারিস্ট অ্যাটাক হচ্ছে। তো এর পেছনে কি কোনো রাজনৈতিক খেলা বা রাজনৈতিক চাল লুকিয়ে আছে? এইরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আপনি কমেন্টে জানান রাজনৈতিক ভিডিও, এইটা লিখে আপনারা কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।